আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৭২-এর সংবিধান বাদ দিয়ে আগামী বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। লাখো শহীদদের রক্তে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের প্রতি আহ্বান বিএনপির সিনিয়র নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদ। সচিবালয়ে প্রবেশে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া, জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। অস্থায়ী পাস নিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। রাজধানীর শাহবাগ ও জাহাঙ্গীর গেটে দাবি আদায়ে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭২-এর সংবিধান বাদ দিয়ে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসেবেও ঘোষণা করা হবে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। রিপোর্ট মনির হোসেন তপুর। গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা। এই গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পতিত সরকারের দোসররা। তবে গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ৭২-এর সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। চা ও পোশাক শ্রমিক থেকে শুরু করে দলমত নির্বিশেষে ৩১ ডিসেম্বর সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখানে শহীদরা আসবেন, শহীদ পরিবারের লোকজন আসবেন, আহতরা আসবেন। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না। এই প্ল্যাটফর্মগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। এখন অপেক্ষা ৩১ ডিসেম্বর যে ঘোষণাপত্র দেবেন তাতে কতটা সফল হবেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর জানাচ্ছেন ইয়াসিন রানা।
আগামী 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তরুণ বিপ্লবীরা, যাকে দেশের দ্বিতীয় সংবিধান হিসেবেও আখ্যায়িত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখি। আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে নেই, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, তবে এখনই তা প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়ার ঘটনা কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত ভুল বলেও জানায় প্রেস উইং। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতি রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। প্রকৃত সাংবাদিকের বাইরে কেউ অ্যাক্রেডিটেশন কার্ড পাবে না জানিয়ে তারা বলেন, কেউ যেন সচিবালয়ে তদবির বাণিজ্য করতে না পারে সে বিষয়েও সচেতন রয়েছে সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। লাখো শহীদদের রক্তের বিনিময়ে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৪-এর আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব দাবি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রশাসনে রেখে অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে চায় সে প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। নেতারা বলেন, স্বৈরাচার সরকার পালালেও সংকট এখনো কাটেনি। সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচন দেশের মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়। এত বিরোধিতার পরও বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে এই কয়েকদিন আগে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন, জাতির কাছে প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এ সময় ২৪-এর আন্দোলনকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতি তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলার তাগিদ দেন তিনি। আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি সংবিধান একটি রাফ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনারা বিভক্তি আনবেন না। এদিকে বিজয় দিবস উপলক্ষে রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৭১-এর বিরোধীরা বিএনপির নামে কলঙ্ক লেপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য, অপপ্রচার, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে, ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে। সমস্ত গণতন্ত্রমনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তারা এখন গণহত্যাকারীদের ক্ষমা করার কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। সেটাই প্রতিষ্ঠিত হবে, এটাই আমি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবং এটাই আমি আহ্বান রাখছি।
সচিবালয়ে প্রবেশে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেজন্য সব কার্ড বাতিল করা হয়েছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারবেন। বলেন, নতুন করে যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হবে এসব কার্ড। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আগেও ছিল কড়াকড়ি। বিশেষ পাস নিয়ে কেবল প্রবেশ করা যায়, এখানে ঢুকতে পারে না অনুমোদিত স্টিকারবিহীন কোনো গাড়ি। কিন্তু রোববার ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এদিন কেবল উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধান ছাড়া কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পেরেছেন অল্প কিছু দর্শনার্থী। তবে সংবাদকর্মীদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় এদিন ঢুকতে পারেননি কোনো সাংবাদিক। সচিবালয়ের দীর্ঘ নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে। তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এইটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। উপদেষ্টা নাহিদ জানান, যাচাই বাছাই করে সাংবাদিকদের আবেদনের পর নতুন করে ইস্যু করা হবে অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এর আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় সংবাদকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়। সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেব। আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মচারীরা বিকল্প ভবনে অফিস করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিস করছেন তথ্য অধিদপ্তরে। স্থানীয় সরকার ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা অফিস করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং আগারগাঁয়ের ডাক ভবনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এক প্রান্তে শাহবাগে সড়ক অবরোধ করে এখনো আন্দোলন করছে একদল ট্রেনি চিকিৎসক। আরেক প্রান্ত জাহাঙ্গীর গেইটে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঢাকার গুরুত্বপূর্ণ দুই সড়কের এমন দশায় দিশেহারা নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজধানী ঢাকা যেন দাবি আদায়ের নগরী, যার প্রধান উপাদান সড়ক অবরোধ করে আন্দোলন। ভাতা বাড়ানোর দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগে জড়ো হতে থাকেন ট্রেনি চিকিৎসকরা। এরপর বেলা 11:30টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। নগরীর আরেক প্রান্ত জাহাঙ্গীর গেট এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা, যার প্রভাবে দিনভর মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সবাই। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আসর আজান দিচ্ছে, আশা করতেছি মাগরিবের আজান শুনে যাব বাসে থাকতে থাকতে। ন্যাশনাল কিডনিতে উঠছি, এই এতক্ষণ গাড়ির মধ্যে জাম হয়ে পড়েছে। ওই হেল্পার একবার নামে ওই দিকে জায়গা আবার এদিকে আসে। ওদের দাবি দেওয়া তো আর কি নির্বাচিত সরকারের মাধ্যমে হবে, এটা এই সরকার তো ওদের দাবি দেওয়া পূরণ করতে পারবে না। শাহবাগ বন্ধ, এই কারণে যত আপনার মিরপুরগামী গাড়ি সবগুলো আমাদের এই পূর্ব সিগন্যাল দিয়ে আছে। আমরা আমাদের গাড়িগুলাই কন্ট্রোল করতে পারি না, যেহেতু রাস্তা ছোট, যানজট বেয়া, গাড়ি সংখ্যা বেশি, তার উপরে আবার নতুন করে গাড়ি, এই কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। সড়কের ভোগান্তির প্রভাব গিয়ে পড়ে মেট্রো রেলেও। বিকল্প হিসেবে মেট্রো সুবিধা নিতে চাইলেও সেখানেও দেখা যায় ভিড়। মেট্রোতে চোরাই উত্তরা নর্থে যেতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে দেখি এত লম্বা লাইন। হাতিরপুল থেকে হেঁটে আসছিলাম, আমি দেখলাম যে রাস্তায় যে ট্রাফিক জ্যামের, ঢাকা শহর ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রী এবং অসংখ্য অ্যাম্বুলেন্সকেও এই যানজটে আটকে থাকতে দেখা গেছে। বলা হয়, চীনের দুঃখ যদি হয় হোয়াংহো নদী, তাহলে রাজধানী ঢাকার দুঃখ নগরীর যানজট, যা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সড়ক অবরোধ করে যেসব দাবি আদায়ের আন্দোলন হচ্ছে তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তাই তো সাধারণ জনগণ বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে আরও কঠোর হতে হবে, অন্যথায় এভাবেই ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে তাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফিরে দেখা 2024। চড়া মূল্যস্ফীতি, অর্থ পাচার আর 1.5 দশকের আর্থিক খাতের লুটপাটের খোলস উন্মোচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে
ঘটনা বহুল 2024। বছরের শেষ প্রান্তে এসে আলোচনায় ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। তবে প্রবাসী ও রপ্তানি আয় নির্ভর করে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার তদারকির মাধ্যমে মূল্যস্ফীতির সামালের চেষ্টা করলেও অর্থনীতিতে পরিবর্তন আসেনি। তাদের মতে আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে গতি ফিরতে পারে অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। বছরের শুরু থেকেই 2 অঙ্কের ঘরে খাদ্য মূল্যস্ফীতি। শীত মৌসুমে সরবরাহ বাড়লেও এখনো সহনীয় হয়নি বাজার দর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সুদের হার বৃদ্ধি, শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নিলেও এর সুফল আসেনি নিত্যপণ্যের বাজারে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ শাসনামলের অর্থনৈতিক লুটপাটের ভয়াবহ তথ্য উঠে আসে জনসম্মুখে। আওয়ামী লীগ সরকার 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে দেশ থেকে। সরকারি কেনাকাটায় রাজনীতিবিদ ও আমলারা নিয়েছেন 2.5 লাখ কোটি টাকার ঘুষ, আর উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি। সংস্কারের যে পলিসিগুলি, এটা তো আমরা ডিকটেট করতে পারি, কিন্তু এটা এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দায়িত্বটা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এগুলি হঠাৎ করে হবে না, কিন্তু 1 বছরে অনেক দূর আমরা এগিয়ে নিতে পারবো। জুলাই বিপ্লবের পর ঢেলে সাজানো হয় দেশের আর্থিক খাত। বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে শুরু করেন ব্যাংকিং খাতের সংস্কার। 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন তিনি। এর মধ্যে 10টির মালিকানায় ছিলেন বহুল আলোচিত এসআলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম। এসআলম ও তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে অন্তত 1000 কোটি ডলার হাতিয়ে নেন। তার দখল করা ব্যাংক থেকে আনুমানিক 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসআলম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় 73,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 18,000, গ্লোবাল ইসলামী ব্যাংকের 90% অর্থ হাতিয়ে নেন। এসব ব্যাংকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। দুর্নীতি ও লুটপাটের তথ্য জানাতে আর্থিক খাত সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তো একটা বড় রকমের ক্ষতির জায়গা থেকে উত্তরণ, সুতরাং এখনো চেষ্টা হচ্ছে এই ক্ষতিগুলোকে মেটানোর একটা উদ্যোগের ভিতরেই সামগ্রিক কার্যক্রমগুলো নিতে দেখছি। তার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ফলাফল দেখছি। নতুন বছরে কিভাবে সংস্কারমূলক কার্যক্রমগুলোকে চিহ্নিত করে নতুন নির্বাচিত সরকারের কাছে এই কার্যক্রম ধরিয়ে দেওয়া যায়, সেটি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 10 শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় আর্থিক অনিয়মের তদন্ত। প্রতি ডলারের দাম ছাড়িয়েছে 123 টাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রপ্তানি ও প্রবাসী আয়ে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে বিশ্লেষকরা বলেন, অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিচ্ছে 2024। তবে নতুন বছরে সংস্কার কার্যক্রমে গতি বাড়লে ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গতি ফিরবে ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে নির্বাচিত সরকার পরিপূর্ণভাবে সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্যরা। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030।
সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয়নি। গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতকে বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা প্রয়োজন বলেও জানান তিনি। রাজনৈতিক কারণে আর্থিক খাতে দুর্বলতা বেড়েছে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব বাংলাদেশ ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। দেড় দশকে ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি আর নানা কারসাজির কারণে দুর্বল হয়েছে ডজন খানেক ব্যাংক। নামে বেনামে ঋণ আর অর্থপাচার হয়েছে এসব ব্যাংকগুলো থেকে। কয়েকটি গোষ্ঠী আর ব্যক্তির স্বার্থে আইনও পরিবর্তন করতে হয়েছে বলে জানান গবেষকরা। এই পরিস্থিতির মধ্যেই BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তারা বলেন, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 3.5 লাখ কোটি টাকা। শতকরা 5% এবং সবচেয়ে কম আয়ের 5%-এর যে আয়ের যে পার্থক্য, সেটা 2010 সালে ছিল হলো 31 গুণ, সেটা 2022-এ এসে হয়েছে 81 গুণ। এই বৈষম্যগুলি কোথা থেকে সৃষ্টি হয়? আমরা দেখেছি কিভাবে সেন্ট্রাল ব্যাংককে তাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই। মিনিস্ট্রি অফ ফিনান্স এবং রাজনৈতিক একটা ইচ্ছার সম্প্রসারণ হিসাবে সেন্ট্রাল ব্যাংককে দেখা হয়েছে, এবং যার ফলেই কিন্তু এই $17 বিলিয়ন গেছে। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এইটা করার সাহস কারণ না হয়। আর্থিক সংকটের মধ্যে আমানতকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নীতি নির্ধারকরা। যেসব পরিচালক ও ব্যাংকাররা অনিয়মে সহযোগিতা করেছে তাদের শাস্তি দিতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ব্যাংকিং খাত যতদূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যতদূর এগুতে পারত সেটা আমরা পারিনি। এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারবে না। আর্থিক খাতের অনিয়ম দূর করতে সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কারের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর মরদেহ। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে কফিনে মূল ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদ আসর মরদেহ কানাইঘাট উপজেলার সড়কের বাজারে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বাংলাদেশ প্রত্যাশিত প্রজন্ম পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞান ও নৈতিকতা ভিত্তিক একটা প্রজন্ম তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগঠনটির সায়েন্স ফেস্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারাদিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিগত দিনে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার শিক্ষার নানা ত্রুটি হওয়ার কারণে আমরা যে প্রজন্ম আকাঙ্ক্ষা করেছি, সেই প্রজন্ম এখন আমরা না পেলেও আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এই জাতিকে এমন একটি প্রজন্ম দিতে চাই যেটা কোনো সরকার কখনো কোনো সময় পারেনি। জুলাই বিপ্লবের সঠিক ইতিহাসকে সুরক্ষিত রাখতে 64 জেলায় প্রকাশিত খবর নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।
1 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত 11টি জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠার বড় ছবি থাকছে এতে। বিজয় দিবস উপলক্ষে এই আয়োজনে জুলাইয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে গ্রাফিতিও করা হয়েছে। এই প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। জামালপুরে সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জামালপুর ময়মনসিংহ সড়কের মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ সদর উপজেলার নান্দিনা পুরাতন পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। জামালপুর থানার ওসি জানান, মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় কলেজ শিক্ষকের মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পাখি পালন। এই পেশায় এগিয়ে আসছেন স্থানীয় তরুণরা। প্রতি বছরই বিদেশ থেকে এসব পাখি আমদানি করা হয়। তবে এখন দেশেই এসব পাখির খামার গড়ে উঠেছে, যা সৃষ্টি করেছে নতুন আয়ের পথ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। টাঙ্গাইল শহরের কান্দিল এলাকার অনার্স 3য় বর্ষের ছাত্র সোহান খান অনেকটা শখের বশে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। 2007 সালে খুব ছোটবেলাতেই তার বাবা বিদেশি পাখি কিনে দেন তাকে। তারপর থেকেই বাসায় লালন পালন শুরু করেন। আর 2018 সালে এসে বিদেশি পাখির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। তার কাছে এখন 5,000 থেকে 50,000 টাকা দামের পাখি রয়েছে। এর মধ্যে লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং পেরাকেট ও ভার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি রয়েছে। 2025 সালে পুরোপুরি বাণিজ্যিকভাবে পাখি বিক্রি শুরু করবেন বলে জানালেন সোহান। সামনে বাণিজ্যিকভাবে করা, কারণ আমার একটা মোটামুটি প্ল্যাটফর্ম আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালো রকম, ওখানে আমার প্রচুর পাখির ডিমান্ড আছে। তো আমার প্ল্যান হচ্ছে সামনে এই পাখিটাকে আরো অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। প্রতিদিন লোকজন আসছেন সোহানের পাখির খামার দেখতে। এদের অনেকেই পাখির খামার গড়ে তোলার স্বপ্নও দেখছেন। সোহানের পাখির খামারে এসে আমার খুব ভালো লাগছে, আমি খুব উদ্বুদ্ধ হচ্ছি। আমি পাখি দেখতে আসছি, এটা আমার পাখি। সোহানের সাথে হেল্প নিয়ে তো আস্তে আস্তে দেখি শুরু করতে পারি, যদি ভালো হয়। বাণিজ্যিকভাবে করলে বাংলাদেশে অনেক চাহিদা আছে। পরিবেশবিদরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে বিদেশি পাখি পালন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাখির খামার করে ইদানিংকালে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণরা, উদীয়মান উদ্যোক্তারা সফলতা অর্জন করছে। তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি, তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বিদেশি পাখি পালনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও গাইডলাইন থাকলে খামার গড়ে তুলে লাভবান হবেন খামারিরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারির 16তম ব্যাচের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পুলেরহাটে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকারা দেশ সেবায় একনিষ্ঠ দায়িত্ব পালন করবেন। যশোর প্রতিনিধি তামান্না ফরজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে সেবাদানের ব্রত নিয়ে এগিয়ে চলেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলছে যেন শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়েও পেশাদারিত্বের সুনাম ধরে রাখতে পারে তারা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির 16তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এমন প্রত্যয় জানান শিক্ষক শিক্ষার্থীরা। আদিন থেকে আমরা শিখেছি কিভাবে একটা পেশেন্টকে মানসিকভাবে, শারীরিকভাবে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে হয়, কিভাবে আমরা পেশেন্টকে আমাদের সর্বোচ্চ দিক দিয়ে তাকে আমরা সেবা করে সুস্থ করব। বিশেষ করে তার মানসিক দিক দিয়ে একটা পেশেন্টকে ঠিক করার জন্য, পেশেন্ট সুস্থ হওয়ার জন্য আসলে মানসিক দিকটাই জরুরি। আদ্দিনের নিজস্ব হাসপাতালেই ইন্টার্ন এবং কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বর্তমানে জুনিয়র মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 177 জন ছাত্রী অধ্যয়নরত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তোমরা যেখানেই যাও তোমাদের শিকড়টা কিন্তু আদ্দিন নার্সিং থেকে, এটা তোমাদেরকে কোনোভাবেই ভুললে চলবে না এবং সব জায়গায় তোমরা যেন তোমাদের মূল্যায়নটাকে সঠিকভাবে যেন তোমরা প্রয়োগ করতে পারো তোমাদের কাজের মাধ্যমে। এবং শুধুমাত্র আদ্দিন না, তোমরা দেশের গণ্ডি পেরিয়ে তোমরা বিদেশেও যেন তোমাদের সাফল্য তোমরা ধরে রাখতে পারো, সেজন্য তোমাদের প্রয়োজন কঠোর অধ্যবসায়, সাধনা এবং অনুশীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 19টি ব্যাচে এ পর্যন্ত 504 জন ছাত্রী ভর্তি হয়েছে। শুরু থেকে 14টি শিক্ষাবর্ষে 362 জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার বিআরআইসি মেশিন লার্নিং বিষয়ে প্রথমবারের মতো সেমিনারের আয়োজন করেছে। এতে প্রধান আলোচক ছিলেন ডক্টর আশফাকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এবং বিআরআইসি এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য ডক্টর ABM-A শওকত আলী। মেশিন লার্নিং কে একাডেমিক পড়াশোনায় অন্তর্ভুক্তির রূপান্তর ও সম্ভাবনা প্রয়োগ এবং ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে ট্রাস্টি বোর্ডের সদস্যরা ছাড়াও রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। সকাল থেকে চারুকলার সবুজ চত্বরে বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা উপকরণে সেজে ওঠে মেলা। দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠে মেলা। জয়নুল উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে সকালে শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন জেলাভিত্তিক সংগঠন। স্মৃতিচারণ আলোচনা সভা ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো সদ্য প্রয়াত আবৃত্তি শিল্পী ও সংগঠক রফিকুদ্দৌলা রাব্বিকে। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই নাগরিক স্মরণ সভায় আলোচকরা বলেন, অসাধারণ সাংগঠনিক দক্ষতায় তিনি অসংখ্য কর্মীর সৃষ্টি করেছিলেন। পাশাপাশি কবিতা আবৃত্তিতেও তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এতে সভাপতিত্ব করেন ডাক্তার মইনুল হক। বক্তব্য রাখেন কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমেদ, অধ্যাপক শরীফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, মনোয়ার লিটন সহ অন্যান্যরা। এবারে পার্টিক্স খেলার খবর। ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে কাল দুপুরের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, নির্দিষ্ট দিনে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দুর্বার রাজশাহীর কোচ এজাজ আহমেদ জানান, এই ফরম্যাটে যে কোনো একজনই ম্যাচ জেতাতে পারে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। রিপোর্ট করছেন SM আশরাফ। হিসেব নিকেশ সমীকরণ, মাঠের ছক কষা, সব আয়োজন শেষ। এবার মূল্যরায়ে নামার অপেক্ষায় বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো। একাডেমি মাঠে দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে রীতিমতো তারার মেলা বসেছে টুর্নামেন্ট শুরুর আগের দিন। তবে প্রথম দিন প্রথম ম্যাচেই মাঠে নামাটা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। সে পরীক্ষায় নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। I'm a defending champion, will definitely try to defend the title. Individually, I'll just try and do my best because আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, if you do the right things and if you prepare well, then you're good. Sometimes টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে আসা রাজশাহীর স্কোয়াডে প্রাধান্য পাচ্ছেন তরুণরা। কোচ ইজাজ আহমেদও তাদের উপর আস্থা রাখছেন। Any single player can win the game, so we have a good young team. Hopefully we have a good combination of young players and experienced cricketer as well.
এর আগে টুর্নামেন্টের ড্রিঙ্কিং পার্টনারের নাম ঘোষণা করতে এসে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ক্রিকেটারদের অনুরোধেই একাডেমি মাঠ ঢেকে দেওয়া হয়েছে। তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে, যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরো ডিটেইলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কি অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। 3 জানুয়ারি পর্যন্ত মিরপুরে খেলবে দলগুলো, এরপর 6 জানুয়ারি সিলেট আর 25 জানুয়ারি চট্টগ্রামে হবে বিপিএল এর এবারের আসর। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 200 টাকা, সর্বোচ্চ 2000 টাকা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টিকিটের মূল্য প্রকাশ করে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ডার্ড টিকিট মূল্য সর্বোচ্চ 2000 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি 1000 টাকা, কর্পোরেট বক্সের দক্ষিণ অংশের গ্যালারি 800 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ 1000 টাকা, ক্লাব হাউস 500 টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি 300 টাকা এবং পূব গ্যালারির টিকিট পাওয়া যাবে 200 টাকায়। টিকিট কেনা যাবে মধুমতি ব্যাংকের মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টন স্কাউট বিল্ডিং এর শাখায়। এছাড়া gobcbcricket.com.bd ওয়েবসাইটেও বিপিএল এর টিকিট কেনা যাবে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 72-এর সংবিধান বাদ দিয়ে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। লাখো শহীদদের রক্তে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের প্রতি আহ্বান, বিএনপির সিনিয়র নেতাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদ। সচিবালয়ে প্রবেশে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া, জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। অস্থায়ী পাস নিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। রাজধানীর শাহবাগ ও জাহাঙ্গীর গেটে দাবি আদায়ের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে নগরবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।